বাব্বাহ, মোজার নিচে পায়েল। প্রীতম আর নিঝুম আস্তে আস্তে পা টিপে টিপে বাসার ভেতর প্রবেশ করলো, যাতে কেউ টের না পায়। প্রীতম রুমের ভেতর ঢুকে দরজায় ছিটকেনি লাগিয়ে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করছে। প্রীতম ফিস ফিস করে নিঝুমের উদ্দেশ্যে বলল, কোনো রকম শব্দ করবেন না, আর এটা আমার রুম। আজকে রাতে এখানেই থাকবেন। নিঝুম কান্না ভেজা কাপা কাপা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আপনি কোথায় থাকবেন? আমি কোথায় থাকবো মানে? আমিও রুমে থাকবো। আপনি খাটে ঘুমাবেন আর আমি সোফায়। হাজার হোক, আপনি আমার অতিথি, অপ্রত্যাশিত অতিথিও বলতে পারেন। অতিথির আপ্যায়ন না করলে আল্লাহ আমায় পাপ দিবে। না না, আপনি খাটে ঘুমান, আমি সোফায় ঘুমাবো। এমনিতেই আপনাকে অনেক বিরক্ত করছি। বিরক্ত করেননি, ঝামেলায় জড়াইছেন। বাবা মা টের পেলে কি হবে সেটা আল্লাহই জানে। আচ্ছা, আপনি সেই কখন থেকে কেড়েই যাচ্ছেন। প্লিজ কান্না থামান। হুম। কি হুম? আপনি মনে হয় অনেক ক্লান্ত। আপনি কি পর্দা করেন? পর্দা করলে বোরকা হিজাব এসব চেঞ্জ করার দরকার নেই। না, চেঞ্জ করবো, অনেক ক্লান্ত লাগছে। আচ্ছা, আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আমার খুব ক্লান্ত লাগছে। আমি সোফায় শুয়ে পড়ছি, আপনি খাটে শুয়ে পড়েন ফ্রেশ হয়ে। হুম। আর শুনেন, সকালে কেউ দরজা নক করলে দরজা খুলবেন না। দরজা নক করলে আপনি ওয়াশরুমে চলে যাবেন, আর আপনার ব্যাগটাও খাটের নিচে রাখেন। আচ্ছা। কোনো মেয়েলি জিনিসপত্র রুমে রাখবেন না ভুলেও। সব ব্যাগে গুছিয়ে রাখেন। কালকে সকালে চলে যাবেন কিন্তু। দেখতেই তো পাচ্ছেন কত রিস্ক। হুম, চলে আসবো। আমার বউ তার বাপের বাড়ি গেছে, কালকে দুপুরে চলে আসবে। এসে যদি আপনাকে এই রুমে দেখে তাহলে একদম খুন করবে। কি? আপনার বউ আছে? কেন? আমার বউ থাকা কি অস্বাভাবিক কিছু? না, সেটা বলিনি। যাই বলেন, যান ফ্রেশ হয়ে শুয়ে পড়েন। আমার খুব ক্লান্ত লাগছে, এখন ঘুমাবো। রাত প্রায় 3টা বেজে গেছে, সকালে উঠে আবার অফিসে যেতে হবে। নিঝুম ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। প্রীতম সোফায় শুয়ে পড়ল। লোকটা কত ভালো, আমার জন্য কত রিস্ক নিল। এমন ভালো মানুষও এই যুগে আছে? লোকটার ভেতরে খারাপ কোনো দৃষ্টিভঙ্গি নেই। এইসব ভাবতে ভাবতে ব্যাগ থেকে জামা কাপড় বের করে বোরখা হিজাব হাত মোজা পা মোজা সব খুলে ব্যাগের ভেতর রেখে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে নিল। খুব ক্ষুধা পেয়েছে। কালকে দুপুরে ভাত খেয়েছে, এখন পর্যন্ত এক ফোঁটা পানিও মুখে দেওয়া হয়নি। আবার খুব কান্না পাচ্ছে। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। কান্না করলে বুকের ভেতরটা হালকা হতো। এমনটা হবে নিঝুম কখনো ভাবতেও পারেনি। আজকের এই রাতটা হয়তো কখনো ভুলতে পারবে না। বুকের ভেতর দাগ কেটে থাকবে। লোকটার কালকে বউ দুপুরে চলে আসবে, সকালেই চলে যেতে হবে, কিন্তু কোথায় যাবে? তার জন্য যে শব্দর বন্ধ। মাথার ভেতর প্রচন্ড পেইন হচ্ছে। ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না। এখন কি লোকটাকে ডাকা ঠিক হবে? অনেক বিরক্ত করছে ওনাকে। খাটের উপর বসে রইল, ব্যাগেও খাবার কিছু নেই। লোকটা মাত্র শুইল, খুব ক্লান্ত বোধ হয় উনি। এখন ডাকলে কি রিয়েক্ট করবে কে জানে। সেরকম রিয়েক্ট করলে করুক। বিপদে পড়লে সব রকম রিয়েক্ট সহ্য করতে হয়। বিপদটা নিজের ভুলের কারণে হয়েছে, তাই সব রকম পরিস্থিতি নিজেরই ফেস করতে হবে। প্রীতমের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, এই যে শুনছেন? বেশি জোরেও কথা বলা যাবে না। আবার বলল, এই যে শুনছেন, একটু ওঠেন প্লিজ। ধুর, উনি উঠছে না। এইটুকু সময়ের ভেতরে এত গভীর ঘুমে তলিয়ে গেল। না, এইভাবে উঠবে না উনি। অন্য পন্থা অবলম্বন করতে হবে। প্রীতমের পায়ের কাছে গিয়ে পায়ের তলায় হালকা করে সুড়সুড়ি দিল। প্রীতম সাথে সাথে হক চুকিয়ে লাফিয়ে উঠল। এই, কে কে? চুপ, আমি নিঝুম। কিছুটা বিরক্ত ভাব নিয়ে বলল, ও আপনি? এতক্ষণ তো বোরকা হিজাব পরা ছিলেন, তাই চিনতে পারিনি। খুব বিরক্ত হচ্ছেন তাই না? জানেন আমি কালকে রাতে ভাত খেয়েছি, এখন পর্যন্ত একটু পানিও মুখে দেইনি। ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারছি না। যদি কিছু খেতে দিতেন। মেয়েটার মুখটা একদম শুকিয়ে আছে, চোখগুলো ফুলে গেছে, নাকের ডগায় ঘাম জমেছে বিন্দু বিন্দু।
কি মায়া মেয়েটার ভেতর, এত মায়াবী মানুষ কি করে হয়। খুব মায়া হলো মেয়েটার প্রতি। আচ্ছা আপনি বসুন, আমি ডাইনিং রুম থেকে খাবার নিয়ে আসছি। হাঁপ ছেড়ে বাঁচলো নিঝুম। না, লোকটা খুব বেশি ভালো। কি ধৈর্য। জগৎটা এত বেশি বৈচিত্র্যময় কেন? কিছু কিছু মানুষ নর্দমায় ময়লা আবর্জনার চেয়েও খারাপ, আর কিছু কিছু মানুষ খুব বেশি ভালো। নিঝুমের ভাবনায় ছিদ হয় প্রীতমের ডাকে। কি ভাবছেন এত? মনে হচ্ছে ভাবতে ভাবতে কবি বা সাহিত্যিক একটা কিছু হয়ে যাবেন। নিঝুমের এত কষ্টের মাঝেও হাসি পেল। বাহ, লোকটা তো বেশ মজার। এত বিরক্ত করলাম তাও কি সুন্দর করে কথা বলে। নিঝুম ঠোঁটের কোণে একটু হাসি টেনে বলে, কবি বা সাহিত্যিক কিছুই হওয়ার আশা নেই, আপাতত পেট ভরে খেতে পারলেই চলবে। এই নিন, পেট ভরে খান। খুব ক্লান্ত তো আপনি, গায়ে কথা বলার শক্তিও মনে হয় নেই। এরকম দুই একদিন না খেয়ে থাকলে কারোরই কথা বলার শক্তি থাকে না। এগুলো কি এনেছেন? কেন? ফল এনেছি, এসব খেলে কথা বলার শক্তি হবে। আসলে সারাদিন পর এগুলো খেলে বমি করে দিব, আর এখন এগুলো খাওয়ার রুচিও নেই। আমি ভাত খাবো, ভাত এনে দিতে পারবেন? হায় রে আল্লাহ, আচ্ছা এনে দিচ্ছি। আজকে সারা রাতই সজাগ থাকতে হবে। নিঝুম আর কিছু না বলে মাথা নিচু করে বসে রইল। প্রীতম পা টিপে টিপে আবার ডাইনিং রুমে গেল। কি যে বিপদে পড়লাম। ধুর, মেয়েটা এমন অসহায় ভাবে বলে ফিরিয়েও দিতে পারি না। এই যে নিন পোলাও আর মাংস। আমি তো এগুলোও খেতে পারবো না। পোলাওতে তো অনেক তেল, আর মাংস খেতে পারবো না। আমার অ্যালার্জির প্রবলেম আছে। সারা দিন পর এত তৈলাক্ত পোলাও খেলে বমি করে দিব, আর একবার যদি বমি শুরু হয় সারা দিনেও থামবে না। আপনার ফ্লোর বমিতে ভেসে যাবে। তার চেয়ে ফল খাওয়াই ভালো ছিল। এই স্টপ স্টপ, আমি আপনার জন্য কি করব বলেন? এইটাই প্রবলেম, ওইটাই প্রবলেম। আসলে আপনি নিজেই একটা প্রবলেম। নিঝুম মাথা নিচু করে ফেলল। লোকটাকে কত ভালো ভাবছিলাম, মাত্র কি বাজে ভাবে কথাগুলো শোনালো। থাক, এমন বিরক্ত করলে সবাই কথা শোনাবে। গায়ে কথা বলার শক্তিটুকুও নেই। সুইসাইড করতে ইচ্ছে করছে। খুব কান্না পেল। হাজার চেষ্টায়ও চোখের পানি আটকে রাখতে পারল না। টপ টপ করে গাল বেয়ে পানি পড়তে লাগলো। আমি নিজেই একটা প্রবলেম। আপনাকে অনেক বিরক্ত করছি, অনেক উপকার করছেন। আপনি ঘুমিয়ে পড়ুন, আমি কিচ্ছু খাবো না, ক্ষুধা চলে গেছে। মেয়েদের এই স্বভাবই একটা, কিছু বললেই ব্লা ব্লা করে, সব ভাষায় দেয়। সরি, ওভাবে বলা আমার ঠিক হয়নি। আপনি বসুন, আমি ভাত আর ডিম ভাজি নিয়ে আসছি। বলছি তো খাবো না। দেখেন, বিপদে পড়লে সব রকম কথা সহ্য করতে হয়। আর আপনি যদি না খান তাহলে আপনাকে এখন আবার রাস্তায় রেখে আসবো। ব্ল্যাকমেইল করছেন? ব্ল্যাকমেইল ইমেইল কিছুই করছি না। চোখ মুছুন, আমার রুমে বসে কাঁদা যাবে না। হুম। প্রীতম একটু রাগী স্বরে বলল, কি কান্না থামাতে বলছি কিন্তু। নিঝুম ভয় পেয়ে গেল। চোখ মুছে চুপচাপ বসে রইল। এই যে শুনুন, ডিম ভাজি করে আনতে হবে, আসতে একটু লেট হবে। দরজা বাইরে দিয়ে সিটকানি লাগিয়ে গেলাম। ডিম আর ভাতে তো কোনো প্রবলেম নেই। না। প্রীতম মনে মনে খুব বিরক্ত ফিল করছে। মেয়েটার সামনে তেমন বিরক্তিভাব প্রকাশ করলো না। বাসা থেকে পালিয়ে আসে, অথচ কোথায় যাবে কোথায় খাবে তা জানে না। যত সব। লাইফে কখনো রান্নাঘরে যায়নি, আর আজকে কোথাকার এক মেয়ের জন্য ডিম ভাজতে হবে। নিজের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। রান্নাঘরে কোথায় তেল কোথায় লবণ কিচ্ছু জানে না। রান্নাঘর থেকে কিসের যেন শব্দে ঘুম ভেঙে গেল প্রীতমের মায়ের। রান্নাঘরে গিয়ে যেন ভূত দেখার মতোই চমকে গেল। তার ছেলে রান্নাঘরে, তাও এত রাতে। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। যে ছেলে জীবনে কখনো রান্নাঘরে আসেনি, সে আজ এত রাতে রান্নাঘরে ডিম ভাজে। আচমকা কারো ডাক শুনে পেছনে ফিরে প্রীতম অপ্রস্তুতভাবে মুখে একটু হাসি টেনে বলল, আম্মু তুমি? বাবা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি তো। কেন, কি হয়েছে? তুই এত রাতে রান্নাঘরে বাসায় ফিরেছিস কখন? একটু আগে ফিরছি, তুমি ঘুমিয়েছিলা তাই ডাকিনি। আর পোলাও মাংস ওসব খেতে ইচ্ছে করছিল না, হঠাৎ ডিম ভাজি আর ভাত খেতে ইচ্ছে করছে, তাই
রান্নাঘরে আসলাম। প্রতিদিন আমায় ডাকিস, আর আজকে আমার ঘুমের কথা চিন্তা করছিস? কাহিনী কি? নিঝুম মহিলাদের কণ্ঠ পেয়ে বিগড়ে গেল। বুঝতে পারছে হয়তো ওনার মা সজাগ হয়েছে। তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল। আম্মু, তুমি ঘুমাও, আমি ভাত খেয়ে ঘুমিয়ে যাব। তুই ডিম ভাজি আর ভাত নিয়ে রুমে যাচ্ছিস কেন? আম্মু, অহেতুক প্রশ্ন করো না তো। একা একা টেবিলে বসে খেতে ভালো লাগে না। এবার খুব বিরক্ত হচ্ছে প্রীতম। ইচ্ছে করছে মেয়েটাকে নিয়ে এখন আবার রাস্তায় রেখে আসতে। রুমের ভেতর থেকে দরজা লাগিয়ে দিল, জানলা সব বন্ধ করে দিল। যাই হোক, মেয়েটার বুদ্ধি আছে, ওয়াশরুমে চলে গেছে। অদ্ভুত তো, মেয়েটা ওয়াশরুমেও নেই। এটা মেয়ে নাকি আবার ভূত পেতনি? হে আল্লাহ, রক্ষা করো। প্রীতমের চোখ গেল ব্যালকনির দিকে। নিঝুম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, জ্যোৎস্না বিলাস করছে। জ্যোৎস্না রাত নিঝুমের খুব ভালো লাগে, কিন্তু আজ কোনো ভালো লাগা কাজ করছে না কেন? একরাশ হাহাকার আর শূন্যতা উপলব্ধি করছে। আগে তো মন খারাপ হলে জানলার ফাঁকে আসা জ্যোৎস্নাটুকু মন ভালো করার জন্য যথেষ্ট ছিল। আজকের রাতটা এত ভিন্ন রকম কেন? চাঁদের আলোতে বুকের ভেতরটা ভীষণ আরো ভারী হয়ে যাচ্ছে। কোন ভুলের শাস্তি এটা? মেয়েটা আনমনে দাঁড়িয়ে এত কি ভাবে? আহ, উনি কি শান্তিতে জ্যোৎস্না বিলাস করছে? যাক, আল্লাহ রক্ষা করছে। ভূত পেতনি কিছুই না। এই যে শুনছেন? হ্যাঁ, আপনার আম্মু সজাগ হয়েছে, তাই না? প্রীতম একটু ব্যঙ্গ সুরে বলল। হ্যাঁ, তাই। দেখলেন তো কত ডেঞ্জারাস আমার আম্মু। আপনার জন্য কতগুলো মিথ্যা কথা বলতে হলো। শুনলাম তো। আমার বউয়ের থেকেও ডেঞ্জারাস। কোনো রকম জানতে পারলে আপনাকে তো খুন করবেই। আমারও রেহাই নেই। হাত পা ভেঙে আমায় চৌরাস্তার মোড়ে বসায় রাখবে। আমার শ্বশুর খুব পাওয়ারফুল মানুষ। এত চাপ আর নিতে পারছি না। নিঝুম এসব কথার কোনো উত্তর না দিয়ে বলল। দেন, ভাত দেন। হ্যাঁ, এই নিন, খেয়ে আমায় উদ্ধার করেন। এই আপনি আবার কাঁদতেছেন? বললাম না আমার রুমে কান্নার নিয়ম নেই। আমার বউ যখন কান্না করে তখন পাশের রুমে পাঠিয়ে দেই আর বলি কান্নাকাটি শেষ করে রুমে এসো। নিঝুম ভাতের প্লেট হাতে নিয়ে ব্যালকনির ফ্লোরে হাঁটু ভাঁজ করে খেতে বসে পড়ল। এই যে মিস, কি করছেন এসব? আমার রুমে যথেষ্ট জায়গা আছে, টেবিলও আছে। টেবিলে বসতে অ্যালার্জি থাকলে খাটে বসে খান। টেবিলে অ্যালার্জি মানে? না, আপনার তো সব কিছুতে অ্যালার্জি, তাই বললাম আর কি। নিঝুম আর কোনো কথায় কান না দিয়ে খাওয়া শুরু করছে। এমন ভাবে খাচ্ছে মনে হয় 7 দিনের অনাহারে। এই, আস্তে খান, গলায় ভাত আটকাবে তো। আপনি এত আনরোম্যান্টিক কেন? নিঝুমের এমন প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেল প্রীতম। মানে? মানে আবার কি? লবণ ছাড়া ভাত খায় কিভাবে বলুন? আর যারা লবণ না খায় তারা আনরোম্যান্টিক। আমি লবণ খাই না, আপনাকে কে বলল? আপনি লবণ খেলে আমার জন্য লবণ নিয়ে আসতেন। তৈলাক্ত পোলাও খালি পেটে খাওয়া যায় না। মাংসে অ্যালার্জি, এগুলো সব জানেন। আর লবণ খাওয়া শরীরের জন্য ভালো না, এটা জানেন না? হ্যাঁ, জানি। তরকারিতে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া উচিত, যাতে ভাতে কাঁচা লবণ না খেতে হয়। কিন্তু আপনি তো ডিমে লবণই দেননি। প্রীতম খানিকটা লজ্জা পেল। ইস রে, সরি। আমি কখনো ডিম ভাজিনি, তাই এত সব খেয়াল ছিল না। জীবনে প্রথম ডিম ভাজিতেই ফেল? কি ফেল মানে? ফেল মানে হলো ডিমটা ঠিকমতো ভাজতে পারেননি। হয়েছে হয়েছে, আপনার ভাগ্য ভালো যে আমি আপনার জন্য ডিম ভাজি করছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। একটু লবণ এনে দিবেন? আমি এখন ডাইনিং রুমে যেতে পারবো না। লবণ ছাড়াই খান কষ্ট করে। আচ্ছা, আপনি আনতে পারবেন না লবণ, তাই না? তাহলে আমি গিয়ে লবণ নিয়ে আসি। হোয়াট ননসেন্স! আপনি কি চান বলুন তো? আমায় বাসা থেকে বের করে দিক, এটা চান? আমি এটা কখন চাইলাম? আমি তো জাস্ট লবণ চাইছি। ফাইজলামি করেন? সুযোগ দিচ্ছেন? আজব, আমি কি সুযোগ দিলাম? আজব, আমি কি ফাজলামি করলাম? লবণ এনে দিবেন নাকি আমি যাব? বাহ, ভালোই ব্ল্যাকমেইল করেন। প্রীতম আবার ডাইনিং রুমে গেল। এত রাতে বারবার ডাইনিং রুমে?
রান্নাঘরে দেখলে আম্মু আব্বু ভাববে আমি পাগল হয়ে গেছি। আর মেয়েটা কি বিচ্ছু, কি যে আজাইরা ঝামেলায় পড়লাম। প্রীতম বিরক্ত হয়ে বলল, এই নিন লবণ। ভাত অর্ধেক খাওয়া হয়ে গেছে লবণ ছাড়া, বাকি অর্ধেক খেতে আবার লবণ লাগবে। জানি আপনি বিরক্ত হচ্ছেন। আপনিই তো বললেন বিপদে পড়লে সবার সব রকম কথাই সহ্য করতে হয়। বিপদে আপনি পড়েননি, বিপদে আমি পড়ছি, তাই আপনার সব রকম কথা সহ্য করছি। নিঝুম একটু ভাব নিয়ে বলল, হতে পারে বিপদে যখন পড়েছেন তখন পুরোপুরি পড়েন। পানি নিয়ে আসেন, আর এই অল্প ভাতে আমার পেট ভরে না। আরও ভাত নিয়ে আসুন, ডিম লাগবে না। এই কি করছেন আপনি? আমি কি সারা রাত রুম টু ডাইনিং রুমের ডিউটি করব? আমার কি দোষ? আপনি কি পানি ছাড়া ভাত খেতে পারেন নাকি? প্লিজ চুপ করুন। রাত 4টা বেজে গেছে, প্রায় সকাল। কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে নিয়েন, এখন আর ভাত খেতে হবে না। প্রীতম রুমে গেল পানি আনতে। ধুর, জগে পানি নেই। এই যে পানি না খেয়ে পারবেন না? রুমে জগে পানি নেই, আমি আর ডাইনিং রুমে যেতে পারবো না। কি সব বলছেন? পানি ভাত সব লাগবে, আপনি যদি এনে দিতে না পারেন আমি গিয়ে আনবো। এই জন্যই মানুষের উপকার করতে নেই। রাস্তাই ভালো ছিল আপনার জন্য। দেখুন, আপনি আমায় যাই বলেন আমি কিছু কেয়ার করব না, মাইন্ডও করব না, কারণ আমি বিপদে পড়ছি। আর আপনি না বললেন অতিথির আপ্যায়ন না করলে আল্লাহ পাপ দিবে? এটা কোন ধরনের আপ্যায়ন? যান যান, নিয়ে আসেন। প্রীতমের কষ্টে কাঁদতে ইচ্ছে হচ্ছে। কোন উটকো ঝামেলায় পড়লো আবার। আর মেয়েটা কি ডেঞ্জারাস, রাস্তা থেকে আনাটাই উচিত হয়নি। এই ভাত পানি নেন, সাথে লবণও আনছি। লবণে কমতি হলে আমার আবার তো ডাইনিং রুমে যেতে হবে। এই তো বুঝছেন, ধন্যবাদ। আপনি আপনার ধন্যবাদ দিয়ে লবণ খান, আমি ঘুমাবো। প্লিজ আর ডাকবেন না। যথা আজ্ঞা, কিন্তু আপনার মোবাইলটা একটু দেন। একজনের কাছে ফোন দিব, আমার ফোনে ব্যালেন্স নেই। আমার ফোনেও ব্যালেন্স নেই। মিথ্যা বলেন না তো, দেন। প্রীতম বাধ্য হয়ে মোবাইলটা দিল। মেয়েটা কার নাম্বারে যেন ফোন দিচ্ছে, কিন্তু বারবার মেইলি কণ্ঠ ভেসে আসছে। আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না আজ্ঞে। নিঝুমের ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলতে ইচ্ছে করছে। দু চোখ দিয়ে আবার টপ টপ করে পানি পড়ছে। কার কাছে ফোন দিচ্ছেন এত? ফোনটা সুইচ অফ দেখাচ্ছে, তাও এত ট্রাই করে কি হবে? অনেক সময় কিছু হবে না জেনেও কিছু কিছু কাজ আমরা বারবার করি। হয়তো জানি এটা আদৌ সম্ভব না, কিন্তু মনটা কেন জানি মানতে চায় না। ব্রেন বারবার সায় দেয় আর একবার করার জন্য। এই যে ফোনটা সুইচ অফ, কখনো অন হবে কিনা জানি না, কিন্তু মন বলে আর একবার ট্রাই কর, যদি অন হয় আবার। আপনার এই সাহিত্যিক কথাবার্তা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। দয়া করে আমার ফোনটা দেন, ঘুমাবো। আর একবার ট্রাই করি প্লিজ। প্রীতম একটু হতাশ ভঙ্গিতে বলল, আচ্ছা করেন ট্রাই। আমি তো বিপদে পড়ছি, আপনার সব কথাই শুনতে হবে। হয়েছে, এই নিন আপনার ফোন। আচ্ছা একটা কথা বলুন তো, কার নম্বরে এতক্ষণ ফোন দিলেন? আপনার কাহিনীটা কি বলবেন? নিঝুম একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, কোনো কাহিনী নেই, আপনার ফোন তো দিয়েই দিলাম। এবার শুয়ে পড়ুন, আর ডিস্টার্ব করব না। আপনি ঘুমাবেন না? না, চোখ দুটি হরতাল ডাকছে, আজকে ঘুমাবে না। আপনি এমন আশ্চর্য রকমের কথা পান কোথায়? আশ্চর্য রকম কথা কি আবার? এই যে বললেন চোখে হরতাল ডাকছে। শোনেন, যে পাগল হয় সে বুঝতে পারে না যে সে পাগল হয়েছে, আর যে আশ্চর্য রকমের কথা বলে সেও বুঝতে পারে না যে তার কথার ভেতর আশ্চর্য কিছু আছে। বাব্বা কি সুন্দর উদাহরণ টানলেন। আপনার তো দেখছি বুদ্ধি ভরা মাথা। বুদ্ধি ভরা মাথা না, মাথা ভরা বুদ্ধি। ভাবছেন আমায় অপমান করবেন আমি বুঝতে পারবো না? যাক, তাহলে ব্যাপারটা বুঝে গেলেন। আপনার মাথায় মিনিমাম কমন সেন্স থাকলে এত রাতে বাসা থেকে বের হতেন না। কেন, বাসা থেকে বের হলে কি হয়? যা বলছি সহজভাবে বোঝার চেষ্টা করেন। কোথায় যাবেন, কোথায় থাকবেন তা না ভেবে বাসা থেকে পালিয়ে আসলেন। সবই ভাবছি, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এই অবস্থা। মানে কিসের পরিস্থিতির শিকার বলেন তো? আপনার রহস্য কি? নিঝুম একটু ভাব নিয়ে বলল, কোনো রহস্যই। আমি তো জানি আপনি আমায় রিসিভ করতে যাবেন, তাই বাসা থেকে পালিয়েছি।
প্রীতম মেজাজ খারাপ করে বলল, এই মেয়ে, এই আমি আপনার কখন রিসিভ করতে গেলাম? অদ্ভুত মেয়ে তো আপনি। মেয়ে মেয়ে করেন কেন? আমার নাম মেয়ে না, আমার নাম নিঝুম। আর আপনি আমাকে রিসিভ করতে না গেলে আমি আপনার বাসায় আসলাম কিভাবে? প্লিজ আপনি চুপ করবেন। আপনাকে বাসায় আনাটা আমার উচিত হয়নি, তা অনেক আগেই বুঝছি। আপনি রাস্তাতেই ভালো ছিলেন। আচ্ছা আমি চুপ। তবে যদি পারমিশন দেন আর একটা কথা বলি। কি কথা? আসলে আমার রাস্তায় থাকতে একটুও ভালো লাগে না। ব্রেনের ভালো ডাক্তার দেখান, নয়তো কোনো মেন্টাল হসপিটালে ভর্তি হন। আচ্ছা, ভেবে দেখব। আমি ঘুমালাম। দয়া করে আমায় আর ডিস্টার্ব করবেন না। রাত প্রায় শেষ, এখন একটু ঘুমাতে দেন। প্রীতম সোফায় শুয়ে পড়ল। মনে মনে ভাবল, আমি এত বোকা কেন? একটা মেয়েকে নিজের রুমে জায়গা দিলাম, আবার তার জন্য খাট ছেড়ে সোফায় ঘুমাতে হবে? এত রাতে ডিম ভাজতে হয়েছে, আরও কত কি। এইসব ভাবতে ভাবতে প্রীতমের নিজের উপর রাগ হচ্ছে। আর মেয়েটা কি বিচ্ছু? কোনো কৃতজ্ঞতা তো নেই, উল্টো আমায় উল্টাপাল্টা কথা শোনায়। নিঝুম ব্যালকনিতে দাঁড়িয়ে গায়ের চাঁদের আলো মাখছে। আজকে এইসব কিছুতেই মন ভালো হচ্ছে না। যাই হোক, লোকটা যথেষ্ট ভালো। এত বিরক্ত করা ঠিক হয়নি। লোকটার অনেক ধৈর্য। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না। ঘুমও আসছে না। অসহ্য লাগছে সব। রুমে গিয়ে শুয়ে থাকাই ভালো। লোকটা সোফায় শুয়ে আছে। মানুষ এত ভালো হয় কিভাবে? নিঝুম ফোনটা হাতে নিয়ে শুয়ে শুয়ে স্মৃতিচারণ করছে আর চোখের জল ফেলছে। চোখগুলো খুব ফুলে গেছে, আর কাঁদতে পারছে না। মন খারাপের সময়গুলো এত দীর্ঘ হয় কেন? একটু কষ্টের মাঝে সব ধরনের কষ্ট এসে উকি দেয়, সব স্মৃতি এসে ভিড় করে। এমনটা কেন হয়? হাত থেকে ফোনটা রেখে দিল নিঝুম। কি দরকার স্বার্থপর মানুষগুলোর জন্য চোখের জল ফেলা? কিন্তু হাজার চেষ্টায়ও আটকে রাখতে পারছে না। নিজের ইচ্ছের বিরুদ্ধে গাল বেয়ে জল পড়ছে। কানে ইয়ারফোন গুঁজে গান শুনলে এখন মন্দ হয় না, সময় কেটে যাবে। কিন্তু ইয়ারফোন তো আনিনি। ওনার কাছে এখন ইয়ারফোন চাইলে কষিয়ে চড় মারবে। ইয়ারফোন ছাড়া গান শুনলে ওনার ঘুম ভেঙে যাবে। দেখি রুমে কোথাও ইয়ারফোন পাই কিনা। খাটের বিছানার নিচে টেবিলের উপর কোথাও দেখি না ইয়ারফোন। যাক, শেষ পর্যন্ত ড্রেসিং টেবিলের উপর পাওয়া গেল। কানে ইয়ারফোন গুজে ফুল সাউন্ডে ইমরানের গান শুনতে কেন জানি খুব বেশি ভালো লাগে। চোখ ভরা পানি আর কানে ইয়ারফোন গুজে গান শোনা খারাপ লাগছে না। হঠাৎ করে নিয়েছো ঠাই, তোমাতে মনোযোগ, তুমি ছাড়া ভালো লাগে না, এই কেমন রোগ। আনমনে তুমি আমি হয়েছি নিখোঁজ, ভোরের শিশির মাখা প্রতিটি প্রহর বলে যেন এইভাবেই চলে রোজ। থামছো কে, যেতে হবে আরো অনেক পথ। এমন তো ছিল নেওয়া তোমার আমার শপথ। গান শুনতে শুনতে নিঝুমের চোখ লেগে আসছে। হঠাৎ কারো হাঁটার শব্দেই ঘুম ভেঙে যায়। তাকিয়ে যা দেখে তার জন্য একদম প্রস্তুত ছিল না। নিঝুম তাকিয়ে দেখে প্রীতম অগ্নিমূর্তি হয়ে তার দিকে তাকিয়ে আছে। লোকটার চোখে স্পষ্ট রাগের চিহ্ন। ওর দিকে চোখ লাল করে চেয়ে আছে। নিঝুম কিছু বুঝে ওঠার আগেই ওর হাত থেকে ফোন আর ইয়ারফোন টান দিয়ে নিয়ে গেল। নিঝুম বিস্মিত হয়ে গেল। লোকটা এরকম অদ্ভুত আচরণ করছে কেন? ও তো কোনো ভুল করেনি। এই বের হন আমার রুম থেকে। কি চান আপনি বলুন? আপনি এত বেয়াক্কেল কেন? মাথায় কি কোনো সেন্স নেই? নিঝুম বিষয়ের চরম শিখরে পৌঁছে গেল। লোকটা অযথা কি খারাপ বিহেভ করছে। মানছি উনি আমার উপকার করেছে, এই জন্য এমন বিহেভ করতে হবে? খুব কান্না পাচ্ছে, আবার চোখে জল টলমল করছে। নিঝুম নিচু স্বরে বলল, আমি কি কোনো ভুল করেছি? হ্যাঁ, চলে তো যাবই। রাতটা তো থাকতে দিবেন, কথাটা তো এমনটাই ছিল। প্রীতম রাগে কটমট করছে। না না, আপনি কোনো ভুল করেননি। আপনি শেষ রাতে ফুল সাউন্ডে গান বাজাচ্ছেন, সে কখন থেকে চালাচ্ছেন। এত করে বললাম যে এখন আমি ঘুমাবো, কোনো ডিস্টার্ব করবেন না, তা আপনি আপনার ইচ্ছা মতো কাজ করছেন। নিঝুম অপরাধীর মতো মাথা নিচু করে বলল, আমি তো ইয়ারফোন দিয়ে গান শুনছিলাম যাতে আপনার ডিস্টার্ব না হয়, কিন্তু নিঝুমের কথা শেষ হওয়ার আগেই প্রীতমকে থামিয়ে দিল। ইয়ারফোন দিয়ে গান শুনলে তার সাউন্ড আমার কানে কিভাবে গেল? এত রাতে গানের শব্দ শুনলে বাবা মা এবার সত্যি ভাববে
আমি পাগল হয়ে গেছি। শেষে বাকিটা জীবন আমার পাগলা গারদে কাটাতে হবে। প্রীতমের চোখ পড়ল ইয়ারফোনের দিকে। এটা কি আপনার ইয়ারফোন? নিঝুম সংকুচিত কণ্ঠে বলল, না মানে আপনার কাছে ইয়ারফোন নেই, তাই আপনার ড্রেসিং টেবিলের উপর একটা ফোন পেয়েছি, ওটা দিয়ে গান শুনতেছিলাম। নষ্ট ইয়ারফোন দিয়ে ফুল সাউন্ডে গান শুনছেন তাই না? সেটাও একবার খেয়াল করলেন না? প্রীতমের এবার রাগের মাঝেও সত্যিই খুব হাসি পেল। নিঝুম এবার সত্যি খুব লজ্জা পেল। ছি, কেমন একটা কাজ করে ফেলল, একটাবার খেয়াল করলো না। আসলে আমি ডিপ্রেশনে আছি তো, তাই খেয়াল করিনি। প্রীতম আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। নিঝুম নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। এই লোকটা কি করে বুঝবে তার মনের অবস্থা? যে বোঝার সেই তো বুঝলো না। কতটা ডিপ্রেশনে আছে সে। এতগুলো কড়া কথা না শোনালেও পারতো, কিছু হলেই শুধু বাড়ি থেকে যাওয়ার হুমকি দেয়। প্রচুর মাথা ব্যথা করছে এখন, কান্নাও থামছে না, একদম আউট অফ কন্ট্রোল। এইসব ভাবতে ভাবতে কখন জানি ঘুমিয়ে গেল। ভোর 8টা বেজে গেছে। প্রীতম তো এত বেলা পর্যন্ত কখনো ঘুমায় না। প্রীতমের মাকে প্রীতমের বাবা উদ্দেশ্য করে বলল, আপনার শাহজাদা পুত্র এখনো ওঠেনি? আমার ছেলে শাহজাদাই কালকে অনেক রাতে ঘুমিয়েছে, তাই হয়তো এখনো ঘুমোচ্ছে। প্রীতমের বাবা ব্যঙ্গের সুরে বলল, আপনার ছেলে অনেক রাত পর্যন্ত কি এমন শুভ কাজ করেছে? ও তো 11টা বাজে অফিস থেকে বের হয়ে আসছে। এই, তুমি আমার ছেলেকে এইভাবে বলছো কেন? ভালো হচ্ছে না একদম। হয়তো বন্ধু বান্ধবের সাথে কোথাও গিয়েছিল। এত রাতে বন্ধু বান্ধবের সাথে কিসের এত আড্ডা? দেখো, প্রীতম আর ছোট নেই, ও এখন বড় হয়েছে, এখন ওর নিজস্ব স্বাধীনতা রয়েছে। দাও দাও, স্বাধীনতা দাও। কোন দিন দেখবা কোন অপকর্ম করে বসে আছে। আমার ছেলের উপর আমার বিশ্বাস আস্থা সব আছে। আমার ছেলে কেমন তা আমি ভালোই জানি। হয়েছে, চুপ করো। ওকে নাস্তা খেতে ডাকো। আজকে একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে, জরুরি মিটিং আছে। আচ্ছা, তুমি বসো, আমি ওকে ডেকে আনছি। দরজা নক করার শব্দে ঘুম ভেঙে গেল প্রীতমের। চোখ জ্বলছে খুব, মোটেও উঠতে ইচ্ছে করছে না। দরজা নক করেই যাচ্ছে। কালকের রাতের কথা মনে পড়তেই লাফিয়ে উঠল। মেয়েটা এখনো ঘুমোচ্ছে, কি করবে এখন? মা বাবা কি ভাববে এসব জানলে? কত কষ্ট পাবে। কেউ কি আমার এই আজগুবি কথা বিশ্বাস করবে? এই, মরার ঘুম ঘুমাচ্ছিস নাকি? কতক্ষণ ধরে দরজা নক করছি। প্রীতমের মাথায় কিছু আসছে না, কি করবে এখন? মেয়েটা সজাগ থাকলেও হতো, এখন তো ডাকাও যাবে না। কি উটকো বিপদে পড়ল। মা, আমি আসতেছি, যাও তুমি। আরে তুই দরজাটা খোল আগে। আমি ফ্রেশ হয়ে আসতেছি, যাও তুমি। দরজা খুলতে তোর সমস্যা কি? দরজা খোল, তোর চাঁদ মুখখানা দেখি। প্রীতম খাটের কাছে গেল। মেয়েটা বেহুশের মতো ঘুমোচ্ছে, নড়াচড়া করছে না। হে আল্লাহ, মরে গেল না তো আবার? কি রে, কি হয়েছে? কি করছিস তুই বলতো? ধুর, আম্মু বা দরজা খোলার জন্য এত জোর করছে কেন? প্রতিদিন তো ডেকেই চলে যায়। প্রীতম কোনো উপায় না পেয়ে নিঝুমের পায়ের তলায় সুরসুরি দিল। মেয়েটা তাও সজাগ হচ্ছে না। সত্যি কি মরে গেল? নাকের কাছে হাত নিয়ে দেখে নিঃশ্বাস নিচ্ছে। যাক, বেঁচে আছে তাহলে। কপালে হাত দিয়ে দেখে গা জ্বরে পুড়ে যাচ্ছে। মেয়েটা মনে হয় সেন্সলেস হয়ে আছে। মেয়েটাকে তো এই অবস্থায় ওয়াশরুমেও রাখা যাবে না। প্রীতম কোনো উপায় না পেয়ে পাচাকোলা করে খাটের নিচে শুইয়ে দিল। বিছানার চাদর ফ্লোরে ফেলে দিল, তারপর দরজা খুলে দিল। এতক্ষণ কি করছিস? 10 মিনিট ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছি। প্রীতম ভয়ে যথারীতি ঘামতে শুরু করলো। আরে, আমি ওয়াশরুমে ছিলাম। ওয়াশরুমে কি করছিস এতক্ষণ? এখনো ফ্রেশ হসনি? প্রীতম থতমত খেয়ে গেল। আম্মু এত জেরা করছো কেন? আমি কি এখনো টয়লেটে যেতে পারবো না? তুই তো বললি ওয়াশরুমে গেছিস, আবার বলছিস টয়লেটের সমস্যা কি তোর? তোকে এমন অস্থির দেখাচ্ছে কেন? কালকে অনেক রাতে ঘুমাইছি, তাই খারাপ লাগছে। অনেক রাতে ঘুমাতে বলেছে কে তোকে? তুই নাকি 11টার সময় অফিস থেকে বের হয়েছিস। জানিস তো তোর বাবা কেমন? এত রাত পর্যন্ত বাইরে থাকার কি দরকার? জানি তো বাবা খুব রাগী। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি।
এত নার্ভাস দেখাচ্ছে কেন তোকে? আম্মু, তুমি ইদানিং বেশি কথা বলো। তুমি গিয়ে নাস্তা রেডি করো, আমি আসছি। নবাবজাদা, নাস্তা অনেক আগেই রেডি। শোন বাবা, আজকে অফিসে একটা জরুরি মিটিং আছে, তোকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। সে না হয় যাব, যাও তো তুমি এখন। তোর প্রবলেম কি বলতো? বারবার যেতে বলছিস কেন? আরে, আমার আবার কিসের প্রবলেম? ধুর। প্রীতম যথারীতি ঘামতে শুরু করলো। কপালে আজকে কি আছে কে জানে, আর মেয়েটাও মরার মতো ঘুমোচ্ছে। বলল যে সকালে চলে যাবে, তা এখনো ঘুম থেকেই ওঠে না। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে, এটা কেমন মঙ্গল? এই, তুই কি ভাবছিস এত? যা ফ্রেশ হ। এত বড় ছেলে, বিছানাটাও ঠিকভাবে গুছিয়ে রাখতে পারছিস না। বালিশ একটা সোফায় আর একটা খাটে, বিছানার চাদর ফ্লোর পর্যন্ত করে রাখছিস। নিজের রুমটাও গুছিয়ে রাখতে পারিস না? প্রীতম জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, কে বলছে আমি গোছাতে পারি না? তুমি যাও, দেখো 5 মিনিটের মধ্যে রুম পুরো ঝকঝকা ফকফকা করে ফেলবো। হয়েছে, তোর আর ঝকঝকা ফকফকা করতে হবে না। তুই দ্রুত ফ্রেশ হয়ে খেয়ে অফিসে যা। বললাম না জরুরি মিটিং আছে? কানে যাচ্ছে না নাকি? আম্মু, এই বয়সে তোমার কাজ করা একদম ঠিক না। এখন রেস্ট নেওয়ার বয়স। তোমার গোছাতে হবে না, আমি গোছাচ্ছি। বাবা, আমার ছেলের মাথায় এত জ্ঞান হলো কবে থেকে? এতই যদি আমার কথা ভাবতি তাহলে বিয়েটা অন্তত করতি। আম্মু, বিয়ে টিয়ে ওসব আমায় দিয়ে হবে না। ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে বসে আছিস? ওইসব ভণ্ডামি বাদ দে। মেয়েটা তো তোকে ছাড়া দিব্যিই আছে। প্লিজ আম্মু, পুরানো কথা তুলো না। নিঝুমের কিছুটা হুঁশ ফিরে চোখ মেলে ঠিক বুঝতে পারেনি যে সে কোথায় আছে। রাতে তো খাটে ছিল না, কিছু ভাবতে পারছে না। প্রচন্ড মাথা ব্যথা, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। প্রীতম নিজেই বিছানা গোছাতে শুরু করলো। প্রীতমের মা প্রীতমকে উদ্দেশ্য করে বলল, বাহ, আমার ছেলেটা তো দেখছি খুব লক্ষ্মী হয়ে গেছে। প্রীতম বিড়বিড় করে বলল, হুম, এমন সিচুয়েশনে সবাই লক্ষ্মী হয়। কি বলছিস বিড়বিড়িয়ে? কই, কিছু না। নাস্তার টেবিলে বসে ওয়েট করছে প্রীতমের বাবা। ছেলেকে রাখতে গিয়ে নিজেই নিখোঁজ হয়ে গেছে। এদের আর সময় জ্ঞান হলো না। শেষ পর্যন্ত মা ছেলেকে ডাকতে আমারই যেতে হবে। তোমাদের প্রবলেমটা কি বলো? ছেলেকে ডাকতে এসে নিজেই নিখোঁজ হয়ে গেলে। আজকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, আর তোমরা মা ছেলে গল্প শুরু করলা। আব্বু ঠিক বলছো। আম্মু এসে গল্প জুড়ে দিছে। সেই কখন থেকে বলছি তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তা আম্মু আমার কথা শুনলই না, গল্প করেই যাচ্ছে। আমি গল্প শুরু করছি? আমি তো তোকে সেই কখন থেকে ফ্রেশ হয়ে নাস্তা খেতে বলছি, তুই তো বিছানা গুছাচ্ছিস। দেখলা, তোমার ছেলে হুদাই আমার দোষ দিল। আমি কি বললো? যেমন মা তেমন ছেলে। বাবার ছেলে মিলে ভালোই আমার দোষ দিচ্ছিস। কখনো যদি তোর হয়ে সুপারিশ করি। এই চুপ কর, চলো, ও ফ্রেশ হয়ে আসবে। তুমি এখন থাকলে মা ছেলে ঝগড়া ছাড়া আর কিছুই হবে না। প্রীতম মনে মনে ওর বাবাকে অসংখ্য ধন্যবাদ দিল। বাবা ঠিক সময়ে এসে রক্ষা করছে, হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু এই মেয়েটাকে নিয়ে কি করবে? এই কোন বিপদে পড়লো? ভাবলাম রাত পোহালে এই মেয়েটা চলে যাবে, কিন্তু এখন মেয়েটা জ্বরে অসুস্থ হয়ে পড়ে আছে। প্রীতম দরজা লাগিয়ে খাটের নিচে তাকিয়ে দেখে মেয়েটা এখনো সেইভাবেই আছে, এখনো হুঁশ ফেরেনি। মেয়েটার তো হুঁশই নেই। এখন কি করব আমি? অফিসেও যেতে হবে, আর ডাক্তারের কাছে কিভাবে নিব? বাসায়ও ডাক্তার আনা যাবে না। মেয়েটাকে রুমে রেখে অফিসে যাব কিভাবে? জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, ফ্লোরে আরও ঠান্ডা লাগবে। প্রীতম ব্যালকনিতে একটা চাদর বিছিয়ে নিঝুমকে খাটের নিচ থেকে বের করলো। পাজা খুলে নিয়ে ব্যালকনিতে চাদরের উপর শুইয়ে দিল। মেয়েটার ওয়েট বেশি হলে 37 থেকে 38 কেজি হবে, হাইট 5 ফিট হবে মনে হয়। মেয়েটা কিসে পড়ে, ঠিকানা কোথায়, কিছুই জানা হলো না। এখনো হুঁশ ফিরছে না কেন? রুমে জ্বরের ওষুধ আছে, হুঁশ না ফিরলে কিভাবে খাওয়াবো?
মেয়েটার নাক মুখ সব ফুলে গেছে কান্না করতে করতে। কোথাও যাওয়ার জায়গা নেই। এই অবস্থায় চলে যেতে বলাটা ঠিক হবে না। এত পিচ্চি একটা মেয়ে, কি সাহস, কোথায় যাবে, কি করবে কিছু জানে না, অথচ বাসা থেকে পালিয়ে আসছে। রাতে হয়তো খুব খারাপ ব্যবহার করে ফেলছি। ডাইনিং রুম থেকে মায়ের ডাকের শব্দ পেয়ে তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে নাস্তা খেতে গেল। এই, তোর তাড়াতাড়ি শেষ হ। তোমরা এখনো খাওয়া শুরু করনি? তোকে রেখে কখনো খেয়েছি নাকি? আমি কি বলছি খেয়েছো আমায় রেখে? আম্মু, আমি নাস্তা নিয়ে যাই, রুমে বসে খাবো। নাস্তা বেশি করে দিও। প্রীতমের মা অবাক হয়ে বলল, নাস্তা রুমে রেখে খাবি কেন? জোর করেও তো বেশি করে খাওয়ানো যায় না, আর আজকে বেশি নাস্তা চাচ্ছিস? উফ আম্মু, অফিসের একটা ফাইল রেডি করতে হবে। কালকে রাতে রেডি করতে পারিনি। খেতে খেতে ফাইলটা রেডি করে ফেলবো। কালকে অত রাতে খেতে ইচ্ছে করেনি, তাই খাইনি। শুধু একটা ডিম খেয়েছি। ক্ষুধা লাগছে খুব। প্রীতমের বাবা প্রীতমকে উদ্দেশ্য করে বলল, যা তুই ফাইল রেডি কর, নাস্তা রুমে নিয়ে যা। তোর মা তো সবসময় 2 লাইন বেশি হয়ে যায়। প্রীতমের মা ক্ষিপ্ত কণ্ঠে বলল, কি, আমি 2 লাইন বেশি বুঝি? না, তুমি 2 লাইন কম বোঝো। এখন চুপচাপ নাস্তা খাও, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। প্রীতম নাস্তা নিয়ে রুমে চলে আসলো। রুমের দরজা জানলা সব আটকে দিল। তারপর ব্যালকনিতে গেল। গিয়ে দেখে মেয়েটার এখনো জ্ঞান ফিরেনি। প্রীতম খুব টেনশনে পড়ে গেল। প্রীতম নিঝুমের পাশে বসে আবার নাকের কাছে হাত নিল। না, মেয়েটা শ্বাস নিচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও উপায় নেই। কপালে হাত দিয়ে দেখে জ্বরটাও কমেনি, বরং আগের চেয়ে বেড়েছে মনে হচ্ছে। কি নিষ্পাপ দেখাচ্ছে ওর মুখটা। পৃথিবীর সমস্ত মায়া, মুগ্ধতা, স্নিগ্ধতা যেন ওর মুখে। নড়াচড়াও করছে না। বারান্দা থেকে দড়ি বেয়ে নিচে নামা যাবে, ওই পাশের বিল্ডিং বেয়ে আবার এখানে আসা যাবে। কিন্তু ডাক্তার কি বিল্ডিং বেয়ে রোগী দেখতে আসবে? ধুর, কী সব ছেলে মানুষই ভাবনা ভাবছি। প্রীতম হাতে একটু পানি নিয়ে নিঝুমের নাক মুখে ছিটিয়ে দিল। তাও জ্ঞান ফিরছে না। আবার হাতে পানি দিয়ে মাথায় দিল একটু। এই তো মেয়েটা চোখ খুলছে। প্রীতমের সত্যিকারের একটা ভাবনা ঘুষল। যাই হোক, জ্ঞান তো ফিরছে। প্রীতম কিছু বুঝে ওঠার আগেই নিঝুমুকে ঝাপটে জড়িয়ে ধরল। প্রীতম কি করবে বুঝতে পারছে না। এইটুকু মেয়ে এত শক্তি কোথায় পায়? প্রীতম চাইলেও নিজেকে ছাড়িয়ে নিতে পারল না। নিঝুমুর গায়ের সমস্ত শক্তি দিয়ে ওকে জড়িয়ে রাখছে। প্রীতমের বুকে মুখ গুজে বাচ্চাদের মতো টুকরে কেঁদে উঠল নিঝুম। প্রীতম বুঝতে পারলো মেয়েটা জ্বরের ঘোরে এমন করছে। তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমায় কেন ঠকালে? এতটা প্রতারণা করতে পারলে আমার সাথে? একবারও ভাবলে না আমার কি হবে? তোমার জন্য ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে কষ্ট দিচ্ছি, কেউ আমায় বুঝলো না, তুমিও আমায় বুঝলে না। এমনটা তো কথা ছিল না। তোমায় পাওয়ার জন্য সব হারালাম, কিন্তু তবুও তোমায় পেলাম না। এসব বলতে বলতে নিঝুম প্রীতমের বুকে এদো পাথারি কিল ঘুষি দিতে লাগলো। প্রীতম ভ্যাবাচেকা খেয়ে গেল। এবার নিশ্চিত হলো জ্বরের ঘোরে আবল তাবল বকছে। নিঝুম এবার যথারীতি জোরে জোরে কেঁদে কেঁদে বলতে লাগলো, কেন 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 এমন করলে আমার সাথে? কি ভুল ছিল আমার? তোমায় নিজের থেকে বেশি ভালোবাসি, এটাই ভুল। প্রীতম বুঝতে পারলো এই মেয়ের মাঝে নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। কিন্তু এখন রহস্য খোঁজার সময় নয়। মেয়েটা যে পরিমাণে চিল্লাচ্ছে তাতে বাবা মা শুনে যাবে। প্রীতম এবার নিঝুমের মুখ চেপে ধরল যাতে আর চিৎকার করতে না পারে। তারপর আস্তে আস্তে নিঝুমের কানের কাছে মুখ নিয়ে বলল, নিঝুম, চিল্লা পাল্লা করো না, প্রবলেম হবে তো। নিঝুম বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলল, চিল্লাবো না তো কি করব? তুমি আমায় ঠকালে কেন? প্রীতম এবার মহা বিপদে পড়ে গেল। এই মেয়ের মেন্টালিটি কোনো প্রবলেম নেই তো আবার? না, কালকে রাতে তো স্বাভাবিকভাবেই কথা বলছে, জ্বরের ঘোরেই আবুল তাবুল বকছে। নিঝুম এবার প্রীতমের কলার ধরে আস্তে আস্তে কান্না জড়ানো গলায় বলল, কি কথা বলো না কেন? আমায় ঠকালে কেন? আমি কিন্তু আবার চিল্লাবো। প্রীতম মনে মনে ভাবলো মেয়েটার সাথে তাল মিলিয়ে কথা বলতে হবে, না হলে আবার পাগলামি শুরু করবে। না না, আমি আর তোমায় ঠকাবো না। এই যে কান ধরছি, আর ঠকাবো না তোমায়। তুমি খুব পচা হয়ে গেছো। একবারও চিন্তা করলে না আমার কষ্ট হবে? আর ঠকাবো না তোমায়, প্লিজ চিল্লা পাল্লা করো না।
বলো আগের মতো ভালোবাসবে। জানো আমি কখনো ভাবতেও পারিনি তুমি এমন করবে আমার সাথে। প্রীতম নিরুপায় হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আগের থেকে বেশি ভালোবাসো তোমায়, আর এমন করব না। নাক ধরে প্রমিস কর, নাক ধরে প্রমিস করো আর ঠকাবে না। প্রীতম ঠিক বুঝে উঠতে পারলো না কি বলবে। আবার বলো, বুঝিনি। আরে বোকাটা, তোমার এত ভুলো মন কেন বলো তো? আগে তো আমি রাগ করলে আমার নাক ধরে বলতে নিঝুম পাগলি, তোমায় আর এমন হবে না। প্রীতম বুঝতে পারলো মেয়েটা ওর বয়ফ্রেন্ড ভেবে তাকে এসব বলছে। মেয়েটার কথা বাইরে যাওয়া যাবে না, তাহলে আবার চিল্লাপাল্লা শুরু করবে। নিঝুম পাগলি, আর ঠকাবো না তোমায়। নিঝুম এবার মুচকি হেসে দিল। প্রীতম মনে মনে ভাবল, এ কেমন রাগ ভাঙানোর সিস্টেম। মেয়েটার জ্বর না কমলে পাগলামিও কমবে না। যেভাবে হোক জ্বরের ওষুধ খাওয়াতে হবে। নিঝুম ছাড়ো এখন, নাস্তা খাবে না? কি মহা মুসিবতে। প্রীতমের কেমন জানি অজানা এক অনুভূতি হচ্ছে। এমন অনুভূতির সাথে কখনো পরিচিত ছিল না। মেয়েটা কিভাবে আঁকড়ে ধরে আছে, বুকে যে এলোপাথারি কিল ঘষি দিয়ে। প্রীতমের অবস্থা খারাপ। কি বিচ্ছু মেয়ে, এত শক্তি কোথায় পায়? অফিসের টাইম হয়ে যাচ্ছে, একটু পরেই অফিসে যাওয়ার জন্য চিল্লাপাল্লা শুরু হবে। নিঝুম ছাড়ো এখন প্লিজ। না না ছাড়বো না, তোমার বুকে অনেক শান্তি। প্রীতম এবার লজ্জা পেয়ে গেল। জ্বরের ঘরে কিসব বলছে। আবার অফিসে যেতে হবে, ছাড়ো তো। না যেতে হবে না অফিসে, তোমার অফিস আজ ছুটি। প্রীতম এবার কড়া গলায় বলল। ছাড়ো বলছি। নিঝুম এবার ওর বুক থেকে মাথা সরিয়ে ফেলল, বাচ্চাদের মতো ঠোঁট বাঁকিয়ে কেঁদে দিল। তুমি আবার আমার সাথে খারাপ বিহেভ করলে, আসলেই তুমি বদলে গেছো। ও মাই গড, এই মেয়েটারে নিয়ে কি করব? প্রীতম নিঝুমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না, আমি মোটেও বদলে যাইনি। বদলে না গেলে আমার সাথে কড়া গলায় কথা বললে কেন? সরি, ভুল হয়েছে। তুমি নাস্তা খাবে না? গাল ফুলিয়ে বলল, না খাবো না। তুমি আমার সাথে কড়া গলায় কথা কেন বললে সেটা বলো। সরি, আর বলবো না। সরিতে কাজ হবে না। তো কিসে কাজ হবে? জানো না কিসে কাজ হয়? প্রীতম অস্ফুটে সরে বলল, তোমায় এখন কয়েকটা থাপ্পড় দিলেই কাজ হবে। কি বললে? না না, কিছু বলিনি। নাস্তা খেয়ে নাও। কান ধরে সরি বলো, নয়তো নাস্তা খাবো না। কি বললে? আমি কান ধরবো কেন? ইস, এমন ভাব করছো মনে হয় আমার সামনে কখনো কান ধরনি। প্রীতম যেন আকাশ থেকে পড়ল। কিসব বলছে এই মেয়ে। আমি কান ধরতে পারবো না। তুমি নাস্তা খাও তো। কান না ধরলে নাস্তা খাবো না। আচ্ছা, মেয়ে তো এটা আমায় নিজের বয়ফ্রেন্ড ভেবে কিসব বলতেছে। হয়তো ওদের রিলেশনশিপে দুজন এমনটা করতো। প্রীতম নিরুপায় হয়ে কান ধরে বলল, এই যে কান ধরছি, এবার নাস্তা খাও দয়া করে। আজব, তুমি আমার কান কেন ধরলে? তো আমি কার কান ধরবো? প্রীতম অস্ফুট স্বরে বলল, নিজে একটা আজব প্রাণী, আর আমায় আজব বলছে। ইচ্ছে হচ্ছে চিড়িয়াখানায় রেখে আসি। এই তোমার হয়েছেটা কি বলো তো? আগে তো আমার কান ধরে মাফ চাইতে, এখন নিজের কান ধরে মাফ চাও কেন? প্রীতম এবার বুঝতে পারল ওনার ভালোবাসার মানুষ ওনার কান ধরে মাফ চাইতো। হায় রে ঢং, ঢঙের চাপে পড়ে আজ আমার জীবনটা তেজপাতা। প্রীতম এবার নিঝুমের কান ধরে বলল, সরি। এবার ঠিক আছে। এবার নাস্তা খেয়ে নাও। আজব তো, ফ্রেশ না হয়ে নাস্তা খাবো বুঝি? তাহলে যাও, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসো। নিঝুম উঠতে চাইলেও জ্বরের জন্য উঠতে পারছে না, হাত পা কাঁপছে। এই, তোমার উঠতে হবে না, আমি ওয়াশরুম থেকে পানি নিয়ে আসছি। নিঝুম চোখ বুঝে শুয়ে রইল। মাথাটা ঝিমঝিম করছে, হাত পা কাঁপছে, খুব অশান্তি লাগছে। প্রীতম ওয়াশরুম থেকে পানি নিয়ে আসলো। নিঝুম প্রীতমের উপস্থিতি বুঝতে পারল, চোখ না মেলেই বলল, ব্রাশ কোথায়? আমি দাঁত ব্রাশ না করে খাবো কিভাবে? জ্বরে বিছানা থেকে উঠতে পারে না, আবার উনি দাঁত ব্রাশ করে। তোমার ব্যাগে ব্রাশ আছে? আমার ব্যাগে ব্রাশ থাকতে হবে কেন? তোমার বাসায় কি ব্রাশ নেই? বাসায় ব্রাশ থাকুক আর না থাকুক, তোমার ব্রাশটা তো আছে, ওটাতেই দুজনের হবে। এই মেয়ে, মাথা তো পুরাই গেছে।
জ্বর কমার পরও যদি এমন আবল তাবল বলে তাহলে পাগলা গারদে রেখে আসবো। ব্রাশ করা লাগবে না, মুখ ধুয়ে নাস্তা খাও। বললাম না ব্রাশ না করে খাবো না। তোমার ব্রাশ দাও। তুমি তো নোংরা কেন? ব্রাশ না করে খাওয়া যায় বুঝি? নিজে অন্যের ব্রাশ ইউজ করে যাচ্ছে আর আমায় নোংরা বলছে। আরও কত কি যে শুনতে হবে। আবার ঠোঁট বাঁকিয়ে কেঁদে দিল নিঝুম। তুমি আজকাল এমন হয়ে গেছো কেন? তুমিই তো বলেছো বিয়ের পর দুজন এক ব্রাশ ইউজ করব। প্রীতম অস্পষ্ট স্বরে বলল, ওয়াক থু, কি বলে এই মেয়েটা? আরে বইন, আমি তোর বয়ফ্রেন্ড না, একটু বোঝার চেষ্টা কর। কিছু বললে? না, কিছু বলিনি। দাও ব্রাশ দাও। ব্রাশ না দিলে চিল্লাবো কিন্তু। প্রীতমের মুখ চেপে ধরল। প্লিজ চিৎকার করো না, দিচ্ছি ব্রাশ। মেয়েটা ভালোই ব্ল্যাকমেইল শুরু করছে। ধুর, রাস্তা থেকে নিয়ে আসাই উচিত হয়নি। এই ব্রাশ। শুধু ব্রাশ? টুথপেস্ট কোথায়? ও সরি, ওয়েট আনছি। প্রীতম রুমে গিয়ে আবার টুথপেস্ট নিয়ে আসলো। এবার হয়েছে, ব্রাশ করে খেয়ে নাও। দেখেছো তো আমি উঠতে পারছি না, হাত পা কাঁপছে। ব্রাশ কিভাবে করব? আরে আজব তো, আপনি ব্রাশ কিভাবে করেন আমি জানি না কি? তুমি আমায় আপনি করে বলছো কেন? প্রীতম ঠোঁটের কোণে একটু হাসি টেনে বলে, একটু ভালোবেসে বলছি আর কি, এটাও বুঝো না পাগলি? বুঝি বুঝি, সব বুঝি। আমায় যে এখন আর ভালোবাসো না তাও বুঝি। অনেক ভালোবাসি তোমায়, কে বললো ভালোবাসি না? নিজের চোখেই তো দেখতে পাচ্ছি ভালোবাসো না। আমি কত অসুস্থ, তাও আমায় একা একা ব্রাশ করতে বলছো? তুমিই বলো অসুস্থ মানুষ কি কোনো কাজ করতে পারে? সেটাই তো আমার মাথায় ছিল না। আসো ব্রাশ করিয়ে দেই। এমন মেইলি ঝামেলা কার সহ্য হয়? প্রীতম নিঝুমের হাত ধরে ব্রাশ করিয়ে দিল। এই নাও পানি, কুলি করো। তুমি কুলি করো। এই নাও পানি, কুলি করো। ব্রাশ করছো তুমি আর কুলি করবো আমি? দুজনকে তো কখনো আলাদা করে দেখিনি। ও তাই নাকি? হ্যাঁ তাই। নিঝুম, আমার অফিসে যেতে হবে, দ্রুত করো তো। এই তুমি কথায় কথায় চোখ রাঙাও কেন? আমি ভয় পাই না বুঝি? এবার আর প্রীতম হাসি আটকে রাখতে পারল না, ফিক করে হেসে দিল। নিঝুম, তুমি কি খেতে পছন্দ করো? তুমি জানো না বুঝি আমি কি খেতে পছন্দ করি? আরে পাগলি, জানি তো, কিন্তু তোমার মুখ থেকে শুনতে ভালো লাগে। আইসক্রিম, মিষ্টি, ফুচকা। আজকে অফিস থেকে আসার সময় তোমার জন্য সব নিয়ে আসবো, যদি তুমি এখন কুলি করো। নিঝুম তাড়াতাড়ি কুলি করে নিল। প্রীতম মনে মনে ভাবল, যাক, বুদ্ধিটা তাহলে কাজে দিয়েছে। এবার খেয়ে নাও। খাবো তো, তুমি খেয়েছো? না, একসাথে খাবো। তুমি আমায় খাইয়ে দাও। এটা নিয়ে কোনো ঝামেলা করবা না। দেখতেই তো পাচ্ছো আমার হাত পা কাঁপছে। আচ্ছা, হা করো। প্রীতম নিঝুমকে খুব যত্ন করে খাইয়ে দিচ্ছে। সবই তো আমায় খাওয়াচ্ছ, তুমি তো মোটেও খাচ্ছ না। দাও আমি তোমায় খাইয়ে দেই। নিঝুম কাপা কাপা হাতে প্রীতমের মুখে খাবার তুলে দিচ্ছে। অর্ধেক মুখে আর অর্ধেক প্রীতমের শার্টে লাগছে। নতুন শার্টটাই নষ্ট করে দিলে। সামান্য একটা শার্টই তো, এটার জন্য এইভাবে বলতে হয়? কই, আমি তো কিছু বলিনি। পানি খেয়ে নাও। প্রীতম গ্লাসে করে ওর মুখে পানি তুলে দিচ্ছে। পানি এত বিশ্রী স্বাদ কেন? তোমার গায়ে জ্বর, তাই এমন লাগছে। এখন জ্বরের ওষুধ খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। এই তুমি জানো না আমি ট্যাবলেট খেতে পারি না, আমার গলায় আটকায়। আমি তো লিকুইড ওষুধ খাই। উফ। লিকুইড ওষুধ নেই, তুমি ট্যাবলেটই খাও কষ্ট করে। এমন করছো কেন? জানো না ট্যাবলেট খেতে পারি না? বাসায় তো জ্বরের লিকুইড ওষুধ নেই। না থাকলে আর কি, তুমি ট্যাবলেট একদম গুঁড়ো করে পানি মিশিয়ে দাও, তাহলেই তো লিকুইড হয়ে যায়। এত বুদ্ধি তুমি কোথায় রাখো? এত জেনে কাজ নেই। ও আচ্ছা, এই ওষুধ খাও। আমি হা করি, তুমি মুখ দিয়ে দাও। ওর কথা না শুনে উপায় নেই, প্রীতমও তাই করল। নিঝুম, এখন তুমি এখানে শুয়ে থাকো, কোনো প্রকার চিৎকার করবে না। আমি রেডি হয়ে অফিসে যাব। নিঝুম মাথা নিচু করে অভিমানী স্বরে বলল, আচ্ছা আমি অসুস্থ তাও তোমার অফিসে যেতে হবে? আমার থেকে অফিসে যাওয়াটা জরুরি? রাগ করো না, অফিসে জরুরি কাজ আছে, নয়তো যেতাম না। নিঝুম গাল ফুলিয়ে বলল। যাও যাও। প্রীতম তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল।
রুমের দরজা লক করে রেখে গেল। আম্মু যদি কোনো কারণে রুমে আসে, প্রীতমের মা প্রীতমকে উদ্দেশ্য করে বলল, এতক্ষণ লাগে খেতে আর রেডি হতে? আরে আম্মু, অফিসের ফাইল রেডি করছি তো। প্রীতমের বাবাও ওর মাকে বলল, তুমি বা কম কিসে? কোথাও যাওয়ার জন্য রেডি হতে বললে 2 ঘন্টা লাগে। তোর বাপ ছেলে সকাল থেকে আমার পিছে লেগে আছিস কেন বলতো? সত্যি কথা বললেই হয়েছে, রাখো তোমার সত্যি কথা। যাও, অফিসে যাও। প্রীতম অফিসের উদ্দেশ্যে রওনা হলো। বাসার গেট পর্যন্ত গিয়ে প্রীতম থেমে গেল। প্রীতমের বাবা ওকে বলল, কিরে, কি হয়েছে, থামলি কেন? বাবা, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসতেছি। প্রীতম আবার রুমে গেল। মেয়েটা যদি জ্বরের ঘরে চিল্লাপাল্লা করে, সামান্য একটু ঘুমের ওষুধ খাওয়ালে অফিস থেকে আসার আগে পর্যন্ত সুন্দর মতো ঘুমাবে। আমিও টেনশন মুক্ত থাকবো। তাছাড়া মেয়েটা সারা রাত ঘুমায়নি, হয়তো ডিপ্রেশনের কারণে ঘুমাতে পারছে না। আপনি অফিসে যাননি? এই তো যাবো এখন। নিঝুম, তুমি এই ওষুধটা খেয়ে নাও, তাহলে তোমার মাথা ব্যথা কমে যাবে। ওষুধ তো একটু আগে খেয়েছি। আরে, ওটা তো জ্বরের ওষুধ, এটা মাথা ব্যথার ওষুধ। এটা খেলে সুন্দর ঘুম হবে। আচ্ছা, তাহলে ওষুধটা গুঁড়ো করে দেন। প্রীতম দ্রুত ওষুধ গুঁড়ো করে পানি মিলিয়ে নিল। ওকে ওষুধ খাইয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলো। কিরে, আবার বাসায় আসলি কেন? আম্মু, অফিসের একটা ফাইল রুমে ভুলে রেখে গেছি, ওটা নিতে আসলাম। পেয়েছিস? পেয়েছি। কোথায় ফাইল? তোর হাতে তো কোনো ফাইল নেই। প্রীতম এবার থতমত খেয়ে গেল। আসলে আম্মু, ফাইল আমি কালকে অফিসে রেখে আসছি, যে সেটা মনে হয় ভাবছি রুমে আছে এখনো। কি উল্টোপাল্টা কি বকছিস? একবার বলছিস রুমে, একবার বলছিস অফিসে। আম্মু, এত কথা পেঁচাও কেন বলো তো? আব্বু আমার জন্য গাড়িতে ওয়েট করছে, আমি গেলাম। প্রীতম আর কিছু না বলে হাঁটা শুরু করলো। প্রীতমের বাবা ওকে উদ্দেশ্য করে বললেন, এতক্ষণ লাগে আসতে, তাড়াতাড়ি আয়। প্রীতম আবার থেমে গেল। ইস, রুমের দরজা লক করতে মনে নেই। লক না করে যাওয়া যাবে না। আব্বু, আমার আবার একটু রুমে যেতে হবে। প্রীতমের বাবা মুখে বিরক্ত ভাব নিয়ে বলল, আজকে তোর হয়েছে কি বলতো? পাগলের মতো করছিস কেন? না বাবা, কিছু না, 1 মিনিট ওয়েট করো। প্রীতম রুম লক করল। ইস, আবার আম্মুর সাথে দেখা, কত প্রশ্ন করে আবার কে জানে। এই, তুই আবার এসেছিস কেন রে? আম্মু, আমার মোবাইলটা রুমে রেখে গেছি, মোবাইল নিতে আসছি। তখন তো তোর হাতে মোবাইল দেখলাম। আরে আম্মু, এত প্রশ্ন করো কেন? প্রীতম কথা এড়িয়ে চলে গেল। আব্বু, এসে গেছি, চলো। চল। প্রীতমের মাথায় শুধু নিঝুমের চিন্তা ঘুরপাক খাচ্ছে। মেয়েটা জ্বরের ঘরে কী সব বলছে, হয়তো কোনো ছেলেকে খুব ভালোবাসতো। ছেলেটা কি ওকে ঠকিয়েছে? জ্বরের ঘরে বললেও কথাগুলো হয়তো সত্যি, কারো কাছ থেকে হয়তো খুব বেশি আঘাত পেয়েছে। ও তো বলছে ফ্যামিলিতে সৎ মা বাবা নেই, আবার আজকে বলল ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে কষ্ট দিচ্ছে। কিছুই বুঝতে পারছি না, মেয়েটা কি আমায় মিথ্যা বলছে? এই প্রীতম, গাড়ি থেকে নামবি না নাকি? কারো ডাকে প্রীতম ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। অফিসে এসে গেছি আব্বু। এই, তোর হয়েছে কি বলতো? সেই কখন থেকে অন্যমনস্ক হয়ে কি ভাবছিস? তুই কি অফিসে নতুন এসেছিস? অফিস চিনিস না নাকি? আব্বু, এই বয়সে এত বেশি কথা বললে ভোকাল কর্ডে প্রবলেম হবে তোমার। কথা বললে আবার ভোকাল কর্ড প্রবলেম হয়? আব্বু, তুমিও তো দেখছি আম্মুর মতো কথা পেঁচাও। প্রীতমের বাবা রাগান্বিত কণ্ঠে বলল, কি? আমি কথা বেচাই? আব্বু, রাগ করলে তোমায় একদম বাপ্পারাজের মতো লাগে। কথা না বাড়িয়ে হাঁটো তো। টাইম যাচ্ছে না, মন বাসায় পড়ে আছে প্রীতমের। মেয়েটা কি করছে কে জানে, শুধু নিঝুমের কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে। মেয়েটার বিষয়ে ওকে এত ভাবাবে বুঝতে পারেনি। মিটিং শেষ করে ওর বাবার কাছে গেল প্রীতম। বাবা, ডাকছো আমায়? বস। দেখ বাবা, আমার তো বয়স হয়েছে, অফিসের দায় দায়িত্ব আর নিতে পারছি না। এই বয়সে নামাজ পড়বো, আল্লাহকে ডাকবো, ঘুরবো ফিরবো। আমার অফিসের চেয়ারে বসে থাকতে আর ভাল লাগে না।
তুই তোর দায়িত্ব বুঝে নে। বাবা, তুমি আর এগুলো বলার টাইম পাইলে না? আচ্ছা, সব দায়িত্ব নিব তো। আমি তো সব কাজেই তোমায় হেল্প করি, দায়িত্ব নেওয়ার কি আছে? আমায় হেল্প করলে হবে না, তোর দায়িত্ব তুই বুঝে নে, কাজের প্রতি সিরিয়াস হ। বাবা, কাজকর্ম আমার ভালো লাগে না। আমি এখন বাসায় যাব, মাথা ব্যথা করে। তুমি একটু অফিসে সামলিয়ে এসো। শুরু হলো তো তোর অজুহাত, অফিসে আসলেই তোর পেট ব্যথা, মাথা ব্যথা। প্রীতম এসবের উত্তর না দিয়ে বলল, বাবা, আমি গেলাম। এই ছেলেকে নিয়ে আর পারি না, কাজকর্মে মোটেও করতে চায় না। এই বুড়ো বয়সে অফিসের চেয়ারে বসে থাকতে হয়। এইসব ভাবতেই মেজাজ বিগড়ে যায় প্রীতমের বাবার। প্রীতম অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। মেয়েটা ট্যাবলেট খেতে পারে না, লিকুইড ওষুধ নিতে হবে। জ্বর কমছে নাকি কে জানে। পরিচিত এক ফার্মেসির দোকানে গেল প্রীতম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আঙ্কেল, জ্বরের লিকুইড ওষুধ দেন। রোগীর বয়স কত? মেয়েটার বয়স তো জানি না, দেখতে তো পিচ্চি পিচ্চি মনে হয়। আঙ্কেল, 17-18 হবে। ডাক্তার কিছুটা অবাক হয়ে বললেন, 17-18 বছর বয়সের রোগীর জন্য লিকুইড ওষুধ? হ্যাঁ আঙ্কেল, ট্যাবলেট খেতে পারে না। আঙ্কেল, জ্বরের ঘোরে উল্টা পাল্টা বকে। অনেক জ্বর বা অতিরিক্ত ডিপ্রেশনের কারণে এটা হয়। টেনশন করো না, ঠিক হয়ে যাবে। প্রীতম ওষুধ কিনে হাঁটা শুরু করলো। মেয়েটা আমার ব্রাশ ইউজ করলো সকালে, ব্রাশও কিনতে হবে। 2টা ব্রাশ কিনে নিল। মেয়েটা যেন কি খেতে পছন্দ করে, আইসক্রিম, মিষ্টি আর ফুচকা। ইস, আম্মু যদি এগুলো হাতে দেখে তাহলে শেষ। প্রীতম বাসায় পৌঁছে দেখলো আম্মু তার রুমে ঘুমোচ্ছে। যাক, বাঁচা গেল। প্রীতম রুমে ঢুকে দেখে নিঝুম এখনো ঘুমোচ্ছে। কি নিষ্পাপ মুখটা। কপালে হাত দিয়ে দেখে জ্বর একদম কমে গেছে। মেয়েটা এখনো উল্টাপাল্টা বলবে সকালের মতো, নাকি সকালের কথা ওর মনেই নেই। সকালে মেয়েটার পাগলামিগুলো কেন জানি বেশ ভালোই লেগেছে প্রীতমের কাছে। কানের কাছে গিয়ে ডাক দিল, নিঝুম। ঘুমের ঔষধে কাজ হয়েছে বেশ, এখনো ঘুমোচ্ছে। প্রীতম নিঝুমের পায়ের তলায় সুর সরি দিল। নিঝুম লাফিয়ে উঠে বসল। প্রীতমের দিকে এক নজর তাকিয়ে বলল, সকাল হয়ে গেছে? প্রীতম অবাক হয়ে গেল। সারা সকাল কি পাগলামি করে এখন জিজ্ঞেস করছে সকাল হয়েছে কিনা। না, সকাল হয়নি, দুপুর হয়েছে। দুপুর 12টা বাজে। আমি তো খাটে ছিলাম, এখানে কিভাবে আসলাম? আমি নিয়ে আসছি। আপনি আমায় কোলে করে এখানে আনছেন? শুধু এখানে এনেছি, খাটের নিচে ঢুকালাম, সেখান থেকে বের করলাম। আমার ব্রাশ ইউজ করলে, খাইয়ে দিলাম, আরো কত কি। উনি এখন জিজ্ঞেস করছে কোলে নিয়েছি কিনা। নিঝুম হতভম্ব হয়ে জিজ্ঞেস করল। নিঝুমের প্রশ্নের কি জবাব দেওয়া উচিত প্রীতম বুঝতে পারল না। রুমে আম্মু আসছে তাই এখানে নিয়ে আসছি। আচ্ছা আপনি বলেন, আপনার কি এখানে টেনে হিচড়ে নিয়ে আসা উচিত ছিল? না, তা বলিনি। একটু দমে গেল নিঝুম। প্রীতম আবার বলতে শুরু করলো, আপনি তো জ্বরের ঘোরে বেহুশ হয়েছিলেন, কি সব আবোল তাবোল বকছেন। নিঝুম এবার ভয় পেয়ে গেল। খুব বেশি উল্টাপাল্টা বলে ফেলেনি তো? কি বলছি আমি? আসলে জ্বর আসলে অনেক আবোল তাবোল বলি, কিন্তু পরে মনে থাকে না। সত্যি কি আপনার মনে নেই? সত্যি আমার মনে নেই। এই আপনার ব্রাশ, ওষুধ আর পছন্দের খাবার। মানে? মানে, সকালে তো আপনি আমার ব্রাশ ইউজ করলেন। ট্যাবলেট খেতে পারেন না তাই লিকুইড ওষুধ নিয়ে আসছি। আর আইসক্রিম, ফুচকা, মিষ্টি খেতে চেয়েছেন তাই এসব নিয়ে আসছি। নিঝুম ভয় জড়িত কণ্ঠে বলল, আর কি কি বলছি আমি? আমি কি সব মুখস্থ করে রেখেছি নাকি? ছি, আমি আপনার ব্রাশ ইউজ করছি, আর আপনিও বা কেমন আপনার ব্রাশ আমায় দিলেন? আজব, আপনি তো জিদ ধরে বসেছিলেন। প্লিজ বলুন না, উল্টোপাল্টা কিছু বলছি? মেয়েটা ওসব বলে লাভ নেই, লজ্জা পাবে, আনইজি ফিল করবে। না, তেমন কিছু বলেননি। একটা সত্যি কথা বলুন তো, আপনি বাসা থেকে কেন আসছেন? আজব, আপনার মিথ্যা বলে কি আমার কোনো বেনিফিট আছে? নিঝুম এবার অনুরোধের সুরে বলল, না তো, কিন্তু আপনি কিছু একটা লুকোচ্ছেন। আজব, আমি আপনার কাছ থেকে কি লুকাবো কেন?
আমার কি কোনো অসুবিধা আছে তাতে? তা তো নেই। আমার বউ বিকেলে চলে আসবে, আপনি কখন যাবেন? আপনার বউ না দুপুরে আসে? আপনি জ্বরে বেহুশ হয়েছিলেন, তাই বিকালে আসতে বলছি। আপনি অযথা মিথ্যা কেন বলছেন? আপনার তো বউই নেই। আমায় তাড়ানোর জন্য মিথ্যা বলতে হবে না। আজব, আপনাকে কে বলল আমার বউ নেই? আমায় কি বোকা ভাবেন? আপনার রুমে একটাও মেইলি জিনিস নেই। প্রীতম এবার দমে গেল। বুঝে যখন গেছেন তখন আর মিথ্যা বলে লাভ নেই। তো আপনি যাচ্ছেন কখন? নিঝুম একটু ভাব নিয়ে বলল, যেতে পারি একটা শর্তে। মেয়েটা খুব ভালো সুবিধাবাদী, যাওয়ার জন্য আমায় শর্ত দিচ্ছে। শর্ত না মানলে যাব না। আমি না গেলে আপনি কিছু করতে পারবেন না। বেশি বুঝলে আপনার বাবা মাকে বলবো আপনি আমায় বিয়ে করে বাসায় নিয়ে আসছেন। প্রীতম মেয়েটার বুদ্ধি দেখে বিস্মিত হয়ে গেল। কি শর্ত বলেন? আমায় একটা চাকরি আর বাসার ব্যবস্থা করে দিতে হবে। চাকরি না হয় আমার অফিসে দিলাম, বাসা কোথায় পাবো? কোথায় পান সেটা আপনার ব্যাপার। আর সুবিধাবাদী বললেন না, বিপদে পড়ে এমনটা হয়েছি। আর ভাবেন না বাসা ভাড়া আপনার দিতে হবে। বাসা ভাড়া আমিই দিব। টাকা কোথায় পাবেন? গয়না বিক্রি করব। শুনেন, বাসা জোগাড় করা আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু আপনি একা একটা মেয়ে থাকবেন, ব্যাপার হলো সেটা। সবার তো আর নজর ভালো না। সবার নজর আপনার মতো হলে ভালো হতো। প্রশংসা করলেন? প্রশংসার যোগ্য হলে প্রশংসা তো করতেই হবে। শোনেন, আপনি এখানেই থাকুন, কথা বলেন না। বাবা আসছে বাসায়। প্রীতমের বাবা প্রীতমের মাকে উদ্দেশ্য করে বলল। রেনু, এখনো ঘুমাচ্ছ? রাত শুনে ঘুম ভেঙে যায়। ঘুমাচ্ছিলাম। কখন আসলে অফিস থেকে? এই তো মাত্র। প্রীতম আসেনি? আপনার গুণধর ছেলের কথা আর বলেন না, সে অনেক আগেই চলে আসছে। তার নাকি মাথা ব্যথা করে। ছেলে যখন ভালো কাজ করে তখন তোমার ছেলে, আর এখন আমার ছেলে, তাই না? ও তো এখনো বাসায় আসেনি। এখনো বাসায় আসেনি? দরজার কাছ থেকে প্রীতম আব্বু, আমি অফিস থেকে সোজা বাসায় চলে আসছি। এসে দেখি আম্মু ঘুমাচ্ছে, তাই আর ডাকিনি। আগে তো কোন জায়গা থেকে বাসায় আসলে পুরো বাসার মানুষ চিল্লাপাল্লা করে এক করতে। আজব, আমি মাথা ব্যথা নিয়ে চিল্লাবো নাকি? মাথা ব্যথা কমেছে তোর? হ্যাঁ আম্মু, কমছে। ওষুধ খেয়েছি। গোসল দিয়ে খেতে আয়। প্রীতমের বাবাকে উদ্দেশ্য